চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের কাছে। আবারও ফিরে এলাম। বলছিলাম যে শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিনটি যখনই আমাদের স্মৃতিতে আসে বা আলোচনায় আসে তখনই আমরা একটু বেশ শোকাবহই অনুভব করি এবং তার থেকে বড় কথা যে একটি জাতিকে অচল করে দেওয়ার যে একটা নীল নকশা করা হয়েছিল সেটি শিকার হয়েছিলেন আমাদের দেশের সূর্য সন্তানরা এবং সেই আমাদের সেই বুদ্ধিজীবীদেরকে যে হত্যা করা হয়েছিল সেই দিনটির অভিজ্ঞতা আপনার কাছে যদি জানতে চাই কি বলবেন? 1971-এর 14ই ডিসেম্বর, তখন একদম বিজয়ের কাছাকাছি আমরা উষালগ্ন। পাকিস্তানি হানাদাররা বুঝতে পেরেছিল যে তাদের পরাজয় অবশ্যম্ভাবী এবং তারা তখন আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তাদের দ্বারা তৈরি আলবদর, রাজাকার, আল শামস এরা কিন্তু সেই বিষয়টা বুঝতে পেরেই বাঙালি জাতিকে মেধাশূন্য করার একটা পরিকল্পনার অংশ হিসেবেই বেছে বেছে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। আমার তখন বয়স ছিল 17 বছর হয় নাই পুরা। আমরা কিন্তু টের পাই নাই যারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে। আমরা প্রায় 7 মাস পিতা মাতা ভাই বোন কারোর সাথে আমাদের দেখা করার সুযোগ হয় নাই, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম যে আমরা বিজয়ী হব। আমি থাকতাম তখন ঢাকার পূর্বাঞ্চলে। আমরা একসাথে ট্রেনিং করেছিলাম 66 জন ঢাকার মুক্তিযোদ্ধা 2 নম্বর সেক্টর হেডকোয়ার্টার মেলাঘরে। এবং ট্রেনিংয়ের পরে আমাদের অধিকাংশ আমরা প্রথমে 4 বেঙ্গল রেজিমেন্টের সাথে ছিলাম নিয়মিত সেনাবাহিনীতে। সামনাসামনি একটা যুদ্ধের অভিজ্ঞতার কারণেই আমাদেরকে সেপ্টেম্বর মাসে ঢাকায় পাঠানো হয়, কারণ সমস্ত সাংবাদিকরা ছিল তখন ঢাকায়। ঢাকায় তেমন কোনো যুদ্ধ হচ্ছিল না, যেই কারণে আমাদেরকে পাঠানো হয়। বলে যে মুক্তিযুদ্ধ এখন তো তোমাদের জন্য গেরিলা ওয়ারফেয়ার ইজি, হিট অ্যান্ড রান। তখন তো সম্মুখ যুদ্ধ করছি, প্রতি 12 ঘন্টায় যুদ্ধের মধ্যে থাকতে হতো। আমরা ঢাকায় আসলাম, আমরা জিতবো এটা আমরা কনফার্ম ছিলাম, জয় আমাদের। কারণ তখন অলরেডি রাত্রিবেলা পাকিস্তান সেনাবাহিনী খালি শহরগুলি ছাড়ার কথা বেরোতো না, গ্রামগুলি তো সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরাও কিন্তু প্রত্যেক দিনই সন্ধ্যার পর আমরাও শহরে বেরোতাম ছদ্মবেশে, আমাদের ছোট আর্মস যাদের ছিল স্টেন গান অথবা পিস্তল এগুলি নিয়ে। আমরা কিন্তু কল্পনাও ভাবি নাই যে এরা বুদ্ধিজীবীদেরকে হত্যা করবে আজকে রাত। এবং যারা সেদিন জীবন দিয়েছিলেন এই পাকিস্তানি হায়নার হাতে, তারাও বোধহয় কেউ কল্পনাও করে নাই যে এই সময় এই ঘটনাটা ঘটতে পারে। এটা একটা মর্মান্তিক, এবং যে পরিকল্পনার থেকে তারা এটা করেছিল এই পরিকল্পনা ছিল একদম সম্পূর্ণ ভিন্ন। একটা যুদ্ধ করা জাতির উন্মেষ ঘটবে এটাই স্বাভাবিক, এবং তারা আমাদেরকে মেধাশূন্য করার যে চক্রান্ত করেছিল এটা যে তারা ব্যর্থ হয়েছে পরবর্তী বাংলাদেশে কিন্তু তার প্রমাণ। তারপরেও বাংলাদেশ মেধাশূন্য হয় নাই। পাকিস্তানিদের এই ঘৃণ্য ষড়যন্ত্র, রাজাকার আলবদর আল শামসদের তারা যারা সেদিন আত্মাহুতি দিয়েছিলেন, তাদের এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, তাদের পরিবারের সন্তানরাও দেখেন আজকে কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে। সবাই, অনেকের সন্তান আজকে মেধাবী, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি এবং তাদের প্রফেশনে তারা প্রমাণ করেছেন যে তারা মেধাবী পিতার মেধাবী সন্তান। এবং যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনকারী একটা দেশ, এটা যতই চেষ্টা করুক না কেন আসলে এটা সম্ভব না। এটা প্রমাণ হয়েছে বাংলাদেশের 55 বছরের অভিজ্ঞতা। আমরা মনে করি যে আমরা তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, আমরা বিজয়ী হয়েছি, বাংলাদেশ এগিয়ে গেছে। এটাই প্রমাণ যে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে, এটা তার প্রমাণ। এই যে এত বছর পরেও কেন তাদের বিচারটা সুষ্ঠুভাবে হলো না, সেটার কারণ কি বলে আপনি মনে করেন? এইখানে ধরেন বিভিন্ন জিনিসই প্রচারিত আছে। যেমন জহির সাহেব, আমরা 16ই ডিসেম্বর মুক্ত হলাম, উনি কিন্তু তারপরে মারা গেছেন। এটাকে আমরা জানি না কিভাবে স্বাধীনতা পরেও জহিরানের মতো একজন বুদ্ধিজীবী জীবন দিলেন এবং আমরা তার লাশ কিন্তু পেলাম না। ঠিক আমার মনে হয় যে স্বাধীনতা পরবর্তী সরকার, শেখ মুজিবুর রহমান যেহেতু পাকিস্তান কারাগারে ছিলেন, তারা বাংলাদেশের জনগণের যে অনুভূতি শেখ মুজিব এটা বুঝতে ব্যর্থ হয়েছিলেন। কারণ 9 মাসের যুদ্ধ দেখেনি তো, যুদ্ধ শোনা আর যুদ্ধ দেখা এটার মধ্যে অনেক ডিফারেন্স। আমার বিশ্বাস যদি উনি দেশে থাকতেন তাহলে নৃশংসতাটা উনি বুঝতেন, বিচারের উদ্যোগ নিতেন। কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় আসলো, আওয়ামী লীগের অধিকাংশ নেতাই কিন্তু খুব নিরাপদ জীবনযাপন করছিল ভারতে, তাদের সাথে যুদ্ধের খুব সম্পর্ক ছিল না, যেই কারণেই তারা এই ব্যথাটা বুঝতেও পারেন নাই এবং এই বিচারের ব্যাপারে আন্তরিকও ছিলেন না। যদি আন্তরিক হতো আমরা বিশ্বাস করি প্রপার বিচারটা আমরা পেতাম, এই শহীদ পরিবারগুলি প্রপার বিচারটা পেত। বর্তমান সমাজের প্রেক্ষাপটে বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলছি তাদের সম্পর্কে আপনার বর্তমান যদি বলি দৃষ্টিভঙ্গিটা কেমন? এই বুদ্ধিজীবীদের যা যা করা প্রয়োজন জাতির প্রয়োজনে, এই কাজটা করতে ব্যর্থ হয়েছেন গত
বিশেষ করে গত 17 বছর। এবং তারপরেও এর মধ্যে ব্যতিক্রম তো অবশ্যই আছে, ব্যতিক্রম আছে যারা, তাদের কাছে আমরা আশা করব যে আগামী দিনে বাংলাদেশটাকে নতুন একটা বাংলাদেশ, একটা নতুন পরিবেশ, একটা নতুন রাজনীতি, একটা নতুন ব্যবস্থার দিকে যাচ্ছে। এই ব্যবস্থায় তারা অবদান রাখবে, এটা আমরা আশা করি। এই যে রাজাকার আল বদর আল শামস যারা মুক্তিযুদ্ধের সময় বা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলেন, তাদের বর্তমানে অবস্থা বা পরবর্তীতে যুদ্ধ পরবর্তী এতগুলো বছরে তাদের কোনো প্রভাব কি আমাদের সমাজে পড়েছে কি? সমাজে এটার তো একটা প্রভাব আছেই, থাকবে এটা সারা জীবনই। কারণ একটা জাতির জীবনে তো যুদ্ধ একবারই হয়, হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমার মা বোনদের সম্ভ্রমহানি হয়েছে। তারপরে আজকে যারা এই রাজনৈতিক দলগুলি করেন, আমি তাদের কথা বলছি না। 71-এ তারা যেটা করছে নৃশংসতা, এটা যে আমাদের উপর প্রভাব ছিল, এখনো আছে। তবে তাদের বিচারটা কেন সুষ্ঠুভাবে, সেটা কি পুরোপুরি হয়েছে কিনা বা কেন হয়নি? আমার মনে হয় পুরোপুরি হয় নাই। পুরোপুরি হলে আজকে যে সমাজের অবস্থা দেখেন, আজকে এই 24-এ এত বড় একটা বিপ্লব হয়ে গেল, আমাদের সন্তানরা জীবন দিয়ে আমাদেরকে একটা নতুন পরিবেশ সৃষ্টি করে দিল, একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিল। একটা পক্ষ এই 24 আর 71-এর মধ্যে একটা বিভক্তি লাগানোর চেষ্টা করছে। আমার মনে হয় তারা সেই 71-এর পরাজিত শক্তি। এই 24 আর 71-এর মধ্যে বিভক্তি কোনোদিনও সম্ভব না। কারণ আমরা 71-এ যুদ্ধ করেছিলাম, আমরা ওদের মতো তরুণ ছিলাম, সেদিনও একটা বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আজকের যে যুবকরা আত্মাহুতি দিয়ে পরিবেশ, এই নতুন গণতান্ত্রিক পরিবেশটা সৃষ্টি করলো, তারাও কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধেই আন্দোলন করেছে। সময়টা হয়তো ভিন্ন, কিন্তু উদ্দেশ্যটা এক। সেদিন আমরা তরুণ ছিলাম, আমরা দেশের জন্য আত্মত্যাগ করতে গিয়েছিলাম। আজকে এরা তরুণ, এরা আজকে এই যে একটা বড় বড় সমাজ ব্যবস্থার দিকে আমরা চলে যাচ্ছিলাম, সেখান থেকে মুক্ত করার জন্য এরাও তারুণ্যের ধর্ম অনুযায়ী একটা বিরাট কাজ করেছে, আত্মাহুতি দেওয়ার মধ্য দিয়ে এই পরিবেশে তৈরি করেছে। আমি বলবো যারা 71 আর 24-কে বিভক্ত করতে চায়, তারা 71-এ যে পরাজিত শক্তি, তাদের এই চেষ্টা কখনো সফল হবে না। এই যে বুদ্ধিজীবীদেরকে নিয়ে আমরা এখন শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করছি বা বিভিন্ন ধরনের দিবস কেন্দ্রিক যে আয়োজনগুলো হচ্ছে, তারপরেও আপনার কি মনে হয় যে বুদ্ধিজীবীদের নিয়ে আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু দায়িত্ববান হওয়া প্রয়োজন ছিল বা আশা করা যায়, সেই জায়গাটি থেকে আমরা সেই দায়িত্বটা পালন করতে পারছি কিনা, যথাযথভাবে সম্মানটা তাদের প্রতি আমরা প্রদর্শন করতে পারছি কিনা? স্বাধীনতা পূর্ব বাংলাদেশে রাজনীতি ছিল একরকম, আর স্বাধীনতার পর আজকে যে রাজনীতি, আকাশ পাতাল ডিফারেন্ট। আসলে রাজনীতি তো একটা জাতিকে উজ্জীবিত করে। সেদিন রাজনীতি ছিল অনেস্ট, রাজনীতি ছিল দেশের জন্য, যেই জন্য তাদেরও ভূমিকা ছিল বুদ্ধিজীবীদের এরকম। কিন্তু আজকে এই 55 বছরে আর 54 বছর আগে রাজনীতি এক না, যে কারণে তখনকার বুদ্ধিজীবীরা যে ভূমিকা রাখতো, এখনকার বুদ্ধিজীবীদের সেই ভূমিকা রাখার খুব সুযোগ থাকা সত্ত্বেও খুব করেন, এটা আমার প্রতিফলিত হয় না সমাজে কোনো ক্ষেত্রেই। তারপরেও আমরা আশা করব যে যারা এই বুদ্ধিভিত্তিক চর্চা করে, তাদের দায়িত্ব দেশের মানুষকে পথ দেখানো, দেশকে অগ্রগামী করতে সহযোগিতা করা। আমরা আশা করব যে নিশ্চয়ই তারা এগিয়ে আসবেন। তাদের ভূমিকা যদি ঠিক হয়, নিশ্চয়ই মানুষ তাদেরকে যথাযথ সম্মান দিবে। আর বর্তমান সমাজে বা তরুণদের মধ্য থেকে যদি বলি, যে বুদ্ধিবৃত্তিক চর্চার কথাটি আপনি বলছিলেন, সে চর্চাটিকে আরও বেশি বেগবান করার ক্ষেত্রে আমাদের করণীয় কি রয়েছে বা আমরা কিভাবে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারি বলে আপনি মনে করেন? সারা পৃথিবী তো অনেক আগায় গেছে, এরা অনেক আগায় গেছে, আমরা তো ব্যাকডেটেড। এটা হলো রিয়েলিটি যে আমরা ব্যাকডেটেড। তারপরেও এই তরুণ প্রজন্ম অত্যন্ত বুদ্ধিমান। আমরা একসময় বলতাম যে এরা খালি মোবাইল টিপে, আর দেশের জন্য কোনো নাই, ফিলিংস নাই। কিন্তু গত মুভমেন্টে কিন্তু এরা প্রমাণ করছে যে না, এদের দেশের জন্য ফিলিংস আমাদের থেকে কোনো অংশে কম না। এই তরুণ প্রজন্মকে আমাদের ইয়েটা হইলো যে আমাদের অভিজ্ঞতা, আমাদের সৎ অভিজ্ঞতাটা অন্ততপক্ষে তাদের মধ্যে দেওয়া, আমাদের সৎ চিন্তাটা তাদের মধ্যে দেওয়া। নিশ্চয়ই তারা নিজস্ব গতিতেই, যারা এত বড় একটা লড়াই বিপ্লব করছে যে তরুণ প্রজন্ম, এরা নিশ্চয়ই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাদেরকে আমরা শুধুমাত্র আমাদের অভিজ্ঞতার পরামর্শটা দিয়ে সহযোগিতা করতে পারি। তরুণ প্রজন্মর বিনির্মাণে যে পাঠ্যপুস্তকগুলো বিশেষ ভূমিকা পালন করে, সেই পাঠ্যপুস্তকগুলোতে শহীদ বুদ্ধিজীবী এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে সঠিকভাবে কি আমরা উপস্থাপন করতে পারছি কিনা তাদের কাছে? আমরা পারি না, আমরা ব্যর্থ হয়েছি। কারণ বিগত সময়ে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের উপরে তেমন কোনো চ্যাপ্টার পাঠ্যপুস্তকে ছিল না। কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম, ইতিহাস পড়েছি, আমরা প্রথম বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের গল্পগুলি পড়তাম। কিন্তু আমাদের দেশের মুক্তিযুদ্ধে কিন্তু অনেক ঘটনা ঘটেছে যেগুলি অসম্ভব। কোনো বিষয়গুলি আন্তর্জাতিক
আর্মিতে ইয়েগুলিতে পড়ানো হয় আমাদের এখানে যুদ্ধগুলিকে, কিন্তু আমাদের এখানে এই বিষয়টা নেই। যেমন আমাদের শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধ, ওরা ট্যাঙ্ক নিয়ে আমাদের উপর আক্রমণ করেছিল, আমরা প্রতিহত করেছিলাম। এইরকম একটা যুদ্ধে কিভাবে বিজয়ী হওয়া যায় এইটার উপরে পড়ানো হয় সেন্ডার্সে, আমেরিকান ইউনিভার্সিটি আর্মি একাডেমিতে। আমাদের এখানে কিন্তু নাই। কারণ ইয়েটা হচ্ছিল, এটার সলিউশনটা দিছিল যে 100% দেশপ্রেমিক বা আত্মত্যাগী সোলজারই কেবল এটা পারে। তা আমাদের এই যুদ্ধের ইতিহাসগুলি যদি আমাদের পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে পারতো, তাহলে আমাদের তরুণ প্রজন্ম উৎসাহিত হইতো। আমরা যে জাতি হিসাবে একটা বীরকা পুরুষের জাতি না, বরং একটা বীরের জাতি, এটা প্রমাণিত। আমাদের আশা করব যে আগামী দিনে পাঠ্যপুস্তকে আমাদের খালি 71-এর মুক্তিযুদ্ধ না, বা তার আগেও বাঙালি যেটা ত্যাগ তিতিক্ষা এগুলি জানি পাঠ্যপুস্তকে আনা হয়। পাঠ্যপুস্তকে আনার মধ্য দিয়ে একটা আমরা জাতি হিসাবে আসলে পূর্ণাঙ্গতা লাভ করতে পারি। একটা অসম্পূর্ণ ইতিহাসের উপরে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আসলে সত্যিকারের ইতিহাসের উপরে আমাদের নিয়ে যাওয়ার একটা রাস্তা বের করে দিতে হবে। এই যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হলো, যদি আবারও সেই 1971-এর 14 ডিসেম্বর, 15-16 ডিসেম্বর সেই জায়গাতে আপনাকে ফিরিয়ে নিয়ে যাই, সে সময়টায় মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের অবস্থান, গতিবিধি বা আপনাদের উপলব্ধি, অনুভূতি, অভিজ্ঞতা কেমন ছিল সেটা একটু জানতে চাই। আচ্ছা, আমরা ঢাকার এই পূর্বাঞ্চলেই থাকতাম, বিভিন্ন গ্রুপ। সাদেক হোসেন খোকার একটা গ্রুপ ছিল, উনি কমান্ডার ছিল একটা গ্রুপের। নাজমুল কবির ছিল একটা গ্রুপের কমান্ডার। তৈব আলী বীর প্রতীক ছিল একটা গ্রুপের কমান্ডার। আমরা সবাই ঢাকার পূর্বাঞ্চলে এই এই জায়গাটা, কোনোটা হইলো আপনার এই বালু নদীর পাড় দিয়ে আমরা ছিলাম সব। ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে একটা লড়াই হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর সাথে, সম্মুখ যুদ্ধ। আমরা আগে থেকে খবর পেলাম যে পাকিস্তান সেনাবাহিনী মার্চ করছে, নদীর ওই পার থেকে সমস্ত নৌকাগুলি আমরা যাতে পার না হতে পারে নিয়ে যাই। আমরা পজিশন নিই, ওরা সামনে আসার পরে আমরা ফায়ার করি। ওরা 17টা লাশ ফেলায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হয়, লাশ ফেলে চলে যায়। আমরা কিন্তু তখন বিজয়ের আনন্দে আছি। আর ইন্ডিয়ান যে ওয়ার ডিক্লেয়ার হয়েছে, প্লেন দিয়ে বোম্বিং হচ্ছে, আর ঢাকার থেকে লোকজন তখন ঢাকা আক্রান্ত হবে মনে করে পালাচ্ছে সমানে। এদেরকে আবার রাখার ব্যবস্থা করতেছি, বিভিন্ন স্কুলে খাবারের ব্যবস্থা করতেছি। আমরা তখন নিশ্চিত যে আমরা বিজয়ী হচ্ছি, আমরা ঢাকা ঢুকবো, এরকম একটা পরিস্থিতি ছিল। আসলে বুদ্ধিজীবীদেরকে যখন হত্যা করতেছে আমাদের তো জানার সুযোগ ছিল না, আমরা জানিও নাই। যেদিন ঘটে গেল তারপরে 15-16 তারিখে সকালবেলা, একদম ভোরবেলায় ওইখান থেকে দুধ তরকারি নিয়ে ফেরিওয়ালারা আসতো ঢাকার দিকে। এরা সব গিয়ে বললো যে স্যার পাকিস্তান সেনাবাহিনী পালাচ্ছে। আর এর আগে তো হাতিয়ার ডাল দো আত্মসমর্পণ করার জন্য বারবার ইন্ডিয়ান ইয়ে করতেছিল। আমরাও ধারণা করতেছিলাম হয়তো আত্মসমর্পণ করবে, কারণ ওরা পরাজিত, খালি ঢাকা শহরে একটু জায়গায় ওরা আছে। এবং সকালে যখন আমরা খবর পেলাম, আমরা সব প্রস্তুতি নিলাম যে তাহলে আমরা ঢাকা ঢুকবো আর কি। আমরা যে গ্রুপে, আমি নাজমুল কবিরের সাথে ছিলাম, আমরা প্রায় 37 জন, আমরা ডিসিশন নিলাম যে আমরা এখন ঢাকা ঢুকে যাব। তখন দুপুরবেলা আর কি, দুপুরে কোনোরকম খাওয়া দাওয়া করে আমরা নিয়ে আস্তে আস্তে আমরা ঢুকলাম হইলে এই যে নন্দীপাড়া দিয়ে আর কি, নন্দীপাড়া দিয়ে মারদারটাক হয়ে আমরা বিকালবেলা এসে বাসাবো পৌঁছাইলাম। নাই কোনো পাকিস্তান সেনাবাহিনীর কোনো চিহ্নও নাই, রাজাকার আলবদর যারা ছিল এরাও পালাই গেছে। আমরা যে চলে গেলাম এখান থেকে সোজা মতিঝিল। তখন বিয়ের, অর্থাৎ এই নানান ধরনের দিনটা এগোচ্ছে, আস্তে আস্তে জানা গেল যে আসলে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এটাও 16 তারিখের পরে জানছি আমরা। আচ্ছা আচ্ছা, মানে সেই তথ্যটা হ্যাঁ, ছড়াতেও 18, আসলে 19, 20, সময় লেগেছিল। 18, 19, আমরা 20 এরকম সময়। আসলে আজকে বিষয়টি সম্পর্কে আপনার মুখ থেকে যখন শুনছিলাম তখন সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছিল যে আমরা এমন একটা দিন, বিজয়ের এত কাছাকাছি এসেও অভিজ্ঞতা করতে হয়েছে বা আমাদেরকে দেখতে হয়েছে, যেটা আমাদের জন্য আজও পর্যন্ত একটা ভীষণ শোকাবহ দিন হয়ে রয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আজকে আসার জন্য, এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আরও একবার শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।